কেন বাংলাদেশের আকাশ সীমা দখল করতে চাইছে ইউএস এয়ারফোর্স? কেন বিপুল পরিমাণে লেজার গাইডেড মিসাইল কিট এবং সাবমেরিন কেনার পথে বাংলাদেশ? বাগরাম এবং চট্টগ্রাম এয়ারবেসে আমেরিকা কি করতে চাইছে? ভারতে ঝটিকা সফরে কেন এলেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী? হঠাৎ কেন সীমান্তে আমাদের আর্মি, নেভি এবং এয়ারফোর্স এক্সারসাইজ কোল্ড স্টার শুরু করছে? নমস্কার, জয় হিন্দের আরও একটি এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের না জানালেই নয়, তা হলো যে আপনারা হয়তো অনেকেই জেন্স স্টলটেনবার্গকে চিনবেন না। নাচানেরই কথা, তিনি কোনো বিখ্যাত হলিউড বা বলিউড স্টার নন, কিন্তু জেন্স স্টলটেনবার্গের একটা বক্তব্য যেটা অনেকের হাতে হাতে এখন ঘুরছে এবং সেটা ভীষণভাবে প্রণিধানযোগ্য, ইম্পর্ট্যান্ট এবং ভীষণভাবে সেটা আজকের সময় দাঁড়িয়ে প্রযোজ্য বলে অনেকে মনে করছেন, অন্তত সমর বিশেষজ্ঞরা মনে করছেন। প্রথমে একটু বলে নিই, জেন্স স্টলটেনবার্গ কে? এই জেন্স স্টলটেনবার্গ হলো নরওয়ের প্রধানমন্ত্রী ছিলেন 2001 সাল থেকে 2013 সাল পর্যন্ত। পরবর্তী ক্ষেত্রে তিনি ন্যাটোর চেয়ারম্যান হন 2013 থেকে 2024 পর্যন্ত। তো জেন্স স্টলটেনবার্গ কি বলেছেন? তিনি সম্প্রতি একটা ইন্টারভিউতে বলেছেন যে 2014 সালেই ইউক্রেনকে যাবতীয় অস্ত্র প্রশিক্ষণ, অস্ত্রের সাপোর্ট এবং প্রচুর পরিমাণে অর্থ সেটা সরবরাহ শুরু করে ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলো। এবং 2014 সালেই এই বীজটা বপন করা হয়েছিল যে রাশিয়া ইউক্রেনের ভবিষ্যৎ যুদ্ধটা, এবং এই গোটা প্ল্যানিংটার মাস্টারমশাই ছিল, একদম ঠিক ধরেছেন, আমেরিকা। এবং সেটাই বলছেন জেন্স স্টলটেনবার্গ। ফলে আজকের সময় দাঁড়িয়ে আমেরিকা আজকে আমাদের দেশকে ঘিরে যে ব্লুপ্রিন্ট তৈরি করেছে, যে যুদ্ধের ষড়যন্ত্র প্রত্যেক দিন তৈরি করছে, তারও বীজটা অনেক আগেই বোনা হয়েছিল। এখন কিছু কিছু ছবি আমাদের সামনে আসছে এবং আপনারা দেখবেন যে ডোনাল্ড ট্রাম্পের যিনি এশীয় বংশোদ্ভূত আত্মীয় এবং পাকিস্তানের সেনাপ্রধান সেই আসিম মুনির বলেছিলেন যে পূর্ব দিক থেকে ডিপ অ্যাটাক করা হবে ভারতকে। এবং অনেকেই হয়তো মানবেন বা আমার সঙ্গে একমত হবেন যে ডিপ স্টেট এজেন্ট বা আমেরিকার এজেন্ট এই মুহূর্তে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি এই শস্য শ্যামলা দেশটাকে প্রত্যেক দিন ভারতের জন্য বাংলাদেশকে ক্রমশ ব্যাটেল গ্রাউন্ডে পরিণত করছেন এবং সেটা অনেকটা তিনি করেও ফেলেছেন। সব থেকে আপনারা অবাক হবেন যে গত 1.5-2 সপ্তাহে বাংলাদেশ এমন কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে ফেলেছে যেটা ভারতের সরাসরি বিরুদ্ধে যাচ্ছে, এবং নয়াদিল্লি ঢাকার এই স্টেপসগুলোকে দিয়ে ভাবতে বাধ্য হচ্ছে এবং অনেকাংশেই অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নয়াদিল্লিও নিয়ে ফেলেছে। আমরা সেই চাঞ্চল্যকর তথ্যগুলো আপনাদের জানাবো যেটা গত 1.5-2 সপ্তাহে ঢাকা নিয়েছে ভারতের বিরুদ্ধে। প্রথমে জানার প্রয়োজন যে ঢাকা বা বাংলাদেশের এই ষড়যন্ত্রের প্লটে ঠিক কী কী ভয়ঙ্কর ছবি লুকিয়ে আছে ভারতের জন্য। কারণ একেবারে পার্শ্ববর্তী দেশ তো, অনেকটা বড় একটা রেঞ্জে তারা আমাদের সাথে বর্ডার শেয়ার করছে। ফলে এটা জানা ভীষণ প্রয়োজন, অন্তত বাংলার মানুষ হলে তো তাকে জানতেই হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রিসেন্টলি যে তথ্য আমাদের কাছে পৌঁছচ্ছে, মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় যিনি নিয়োজিত আছেন এই মুহূর্তে, চার্জ দ্য অ্যাফেয়ার্স যাকে বলা হচ্ছে, স্ট্রেসিয়ান জ্যাকবসন, তিনি দুটো ব্যাক টু ব্যাক বৈঠক করেছেন। বাংলাদেশের বিমান বাহিনীর প্রধান অর্থাৎ চিফ এয়ার মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে তিনি একটি কনফিডেন্সিয়াল বৈঠক করেন এবং পরবর্তী ক্ষেত্রে তিনি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজবুল হাসানের সঙ্গেও একটি কনফিডেন্সিয়াল বৈঠক করেন। বাংলাদেশের বিমান বাহিনী বা তার নৌবাহিনীর সঙ্গে এই যে কথাবার্তা চলছে আমেরিকার, তার একটা বড় কারণ গোয়েন্দা রিপোর্ট থেকে উঠে আসছে যে বাংলাদেশের আকাশ পুরোপুরি দখল করতে চাইছে ইউরোপিয়ান এয়ারফোর্স। এবং আপনারা অবাক হবেন না যে 2-1 মাসের মধ্যেই আমাদের পূর্ব সীমান্তে বা বাংলার পূর্ব প্রান্তের যে সীমান্ত আকাশ আছে সেখানে ইউএস এয়ারফোর্সের যে ফাইটার জেট তারা দাপিয়ে বেড়ায়। কারণ মোহাম্মদ ইউনুসের সরকার সেই পথকেই প্রশস্ত করে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প বা ইউএস প্রশাসনের জন্য। এবং এই কথাটা যে শুধুমাত্র কথার কথা নয় বা শুধুমাত্র গোয়েন্দা রিপোর্ট নয়, তার প্রমাণ মিলেছে হাতে কলমে। কারণ ঢাকার যে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর যারা অফিসার্স ছিলেন বা অন্যান্য সেনাকর্মী ছিলেন, তারা একে একে ব্যারাকে ফিরে এসছেন। এবার তাদের প্রশিক্ষণ পর্বটা শুরু হবে। এবং তার পাশাপাশি আরও চাঞ্চল্যকর তথ্য যেটা গোয়েন্দা রিপোর্টে আমরা কিছুটা হলেও জানতে পারছি, বাংলাদেশের তদারকি সরকার ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ তুরস্কের সঙ্গে একটা চুক্তি করেছে। এই চুক্তি অনুসারে তারা বিপুল পরিমাণে টিবার লেজার গাইডেড কিট কিনছে। টিবার লেজার গাইডেড কিটটা কি? সেটা হলো যে বাংলাদেশের হাতে যে ধরনের যুদ্ধ বিমান বা ফাইটার জেট আছে সেগুলো মিগ বিমানগুলোই আছে, পুরনো ধরনের, অনেকটাই পুরনো। ফলে তার যে মিসাইলগুলো আছে সেগুলো অনেকটাই পুরনো বা সেকেলে। সেই পুরনো ধরনের মিসাইলগুলোকে সঠিক জায়গায় হিট করার জন্যই আমেরিকার নির্দেশেই এই টিবার গাইডেড
লেজার কিট বাংলাদেশ কিনেছে এবং এই কিটগুলোকে ওই মিসাইলের সঙ্গে তারা অ্যাটাচ করলে মিসাইলগুলো সঠিক জায়গায় অর্থাৎ প্রিসাইজ অ্যাটাক করবে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে গোয়েন্দা রিপোর্ট আরও চাঞ্চল্যকর। তারা বলছেন এরম হতে পারে যে পরবর্তী ক্ষেত্রে বাংলাদেশের এই যে নির্দিষ্ট মিসাইলগুলো সেগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। ইন্দো বাংলাদেশ বর্ডার, সেই বর্ডারে আমাদের বিএসএফ রয়েছে, বিএসএফের একাধিক চৌকি বা তাদের যে ভেহিকেলসগুলো আছে তাদেরকে টার্গেট করতে পারে সেই আশঙ্কা গোয়েন্দা রিপোর্টে উঠে আসছে। এর পাশাপাশি নৌবাহিনীর প্রধানের সঙ্গেও বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত স্ট্রেসিয়ান জ্যাকবসনের বৈঠক হয়েছে, সেখানেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এবং তারপর যে তথ্য গোয়েন্দা রিপোর্ট অনুসারে আমরা জানতে পারছি সেটা বেশ ভয়ঙ্কর। বাংলাদেশের হাতে ইতিমধ্যে প্রায় $2 বিলিয়ন এসছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে বলে বিভিন্ন রিপোর্ট থেকে আমরা অন্তত জানতে পারছি এবং সেই বিপুল পরিমাণ অর্থ দিয়ে এখনও পর্যন্ত যা স্থির হয়েছে বাংলাদেশ মোট 6টি সাবমেরিন কিনবে। এই 6টি সাবমেরিনের মধ্যে 3টির কথাবার্তা মোটামুটি চূড়ান্ত হয়েছে এবং এই 6টি সাবমেরিনের জন্য বাংলাদেশ দক্ষিণ কোরিয়া সহ একাধিক দেশের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। এগুলোকে আনার পর তারা বঙ্গোপসাগর এবং সংলগ্ন অংশে আমেরিকার নির্দেশ মোতাবেক তারা মোতায়েন করবে, সেই ছবি পরিষ্কার হচ্ছে। এবার যে প্রশ্নটা আসবে যে আমেরিকা কেন বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ার ইউক্রেনে পরিণত করতে চাইছে। সমর বিশেষজ্ঞরা মনে করছেন যে আমেরিকার এই প্ল্যানিংটা অনেক আগে থেকে অর্থাৎ বাইডেন বা তার আগে থেকেই তৈরি হয়েছে, এখন সেটা আস্তে আস্তে তারা সফলভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে। আমেরিকার লক্ষ্য হচ্ছে ইন্দো প্যাসিফিক এই রিজিয়নটা, অর্থাৎ ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের এই রিজিয়ন বা এই অংশ থেকেই বিপুল পরিমাণে তেল, গ্যাস, একই সঙ্গে যে ইলেকট্রনিক্স গুডস, গার্মেন্টস এবং অন্যান্য প্রচুর কিছু সেটা আদান প্রদান করা হয় এবং তথ্য বলছে যে বিশ্বের যে অর্থনীতির বা জিডিপি যেটা বলা হয় তার প্রায় অর্ধেক অংশ এখান থেকে এখন বিভিন্ন দেশ তারা মুনাফা হিসেবে অর্জন করছে। আমেরিকার চোখ সরাসরি এদিকে পড়েছে, তাই তারা এখানে নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে চাইছে ব্যবসায়িকভাবে। দ্বিতীয়ত এখানে তারা তাদের সামরিক বেসটাকে তৈরি করতে চাইছে। সেই কারণে বাংলাদেশকে আপফ্রন্টে রেখে বা সামনে রেখে তারা বেপরোয়া গতিতে এই অংশে এগোনোর চেষ্টা করছে, যেটা ক্রমশ পরিষ্কার হচ্ছে সবার সামনে। শুধুমাত্র ভারত মহাসাগর বা বঙ্গোপসাগর নয়, দক্ষিণ চীন সাগরে আমেরিকার লক্ষ্য রয়েছে, যে কারণে আমেরিকা এতটাই বেপরোয়া যে বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে তাদের সাম্প্রতিক সময়ে যে মহড়া চলছিল তাদের নেভির সঙ্গে, সেটা এতটাই বিপজ্জনক জায়গায় গেছিল যে সরাসরি ঘটনাস্থলে উপস্থিত হয় চীনা যুদ্ধ জাহাজ, একটি নয় একসঙ্গে দুটি, এবং এই দুটি চীনা যুদ্ধ জাহাজ ওই ঘটনাস্থলে উপস্থিত হয়ে তারা সার্ভেলেন্স শুরু করে এবং ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি এমন হয় যে চীনা যুদ্ধজাহাজের সঙ্গে আমেরিকান যে নেভাল শিপ তাদের একটা তিক্ত পরিস্থিতি বা একটা সংঘর্ষের ঘটনা ঘটতেই পারত, কোনো মতে পরিস্থিতিকে এড়ানো গেছে। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন এটা শুধুমাত্র একদিনের বিক্ষিপ্ত ছবি নয়, এটা এখন বারে বারে ঘটবে। দক্ষিণ চীন সাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, এখানে যখনই আমেরিকান ওয়ারশিপ আসবে তখনই একাধিক দেশের সঙ্গে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে, যেটা পরবর্তী সময়ে বৃহত্তর যুদ্ধের আকার নিলেও অনেকে অবাক হবেন না। তবে বাংলাদেশ বা মোহাম্মদ ইউনূস সরকারের সবথেকে বিপজ্জনক যে পদক্ষেপ যেটা নয়াদিল্লিকে ভাবিয়ে তুলেছে সেটা হলো বাংলাদেশ সাম্প্রতিক সময়ে আমেরিকার ব্লুপ্রিন্টকে সরাসরি এক্সিকিউট করতে এবং নয়াদিল্লির মতামতকে পাত্তা না দিয়েই শিলিগুড়ি চিকেন স্নেক থেকে মাত্র 20 কিলোমিটার দূরে তাদের যে লালমনিরহাট এয়ারবেস তাকে তারা ডেভেলপ করছে এবং মুখের কথা না, এবার তারা সিরিয়াসলি করছে। কারণ ইতিমধ্যেই বাংলাদেশ বিমান বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা এই লালমনিরহাট এয়ারবেস পরিদর্শন করেছেন। স্ট্রেসিয়ান জ্যাকবসন সেই নির্দেশ দিয়ে রেখেছে, যেটা আগেই আপনাদের বললাম, এবং এখানে ইতিমধ্যে 5 সদস্যের একটা টেকনিক্যাল টিম তৈরি করা হয়েছে। এই টেকনিক্যাল টিম মূলত এই লালমনিরহাট এয়ারবেস, সেই এয়ারবেসের 4টি রানওয়েজকে কীভাবে নতুন করে ডেভেলপ করা যায় সেটির বিষয়ে তৎপর হয়েছে। একই সঙ্গে লালমনিরহাট এয়ারবেসের যে কন্ট্রোল টাওয়ার এবং ফায়ার স্টেশনের কাজও শুরু হয়েছে। বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, তা হলো যে এখানে মোটামুটিভাবে আগামী ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে 50টি মতো যে ফাইটার জেট এবং সাধারণ বিমানকে তারা অবতরণ এবং এখান থেকে টেক অফ করার মতো পরিস্থিতি বাংলাদেশের মোহাম্মদ ইউনূস সরকার করতে চাইছে। চিকেন স্নেকের একদম সংলগ্ন হওয়ার জন্য ভারত এই বিষয়টাকে একেবারেই সোজাভাবে দেখছে না। আমেরিকা শুধুমাত্র বাংলাদেশ বা চট্টগ্রাম বা এই অংশ থেকে ভারতকে ঘিরতে চাইছে এমনটা নয়, বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্টগুলো দাবি করছে আরও তা ভয়ঙ্কর। আমেরিকা অন্য দিক অর্থাৎ ওয়েস্টার্ন পার্ট থেকেও ভারতকে পুরো ঘেরার একটা ব্লুপ্রিন্ট
ডোনাল্ড ট্রাম্প করে ফেলেছেন। আপনারা দেখবেন ইতিমধ্যে তিনি বলেছেন যে আফগানিস্তানের বাগরাম এয়ারবেস তাদের প্রয়োজন, এবং বাইডেন কেন বাগরামকে ছেড়ে দিয়েছিল, বাগরাম এয়ারবেসকে, তা নিয়ে ব্যাপক সমালোচনাও তিনি করেছেন। তিনি বলেছেন যেন তারা প্রকারণ তিনি আফগানিস্তানের বাগরাম এয়ারবেসকে হস্তগত করবেন বা সেটা দখল করবেন। একটা কারণ লুকিয়ে আছে। সেই কারণটা কি? সেই কারণটা হলো ট্রাম্প তিনি বাগরাম এয়ারবেসকে হাতে নিয়ে এক ঢিলে 3 পাখি মারতে চেয়েছেন। কারণ বাগরাম এয়ারবেস থেকে মাত্র 80 থেকে 100 কিলোমিটারের মধ্যে রয়েছে চীনের সিনজিয়াং প্রদেশ। এই সিনজিয়াং প্রদেশেই চীনের সিপ্যাক প্রজেক্টের শুরু হয়েছে এখান থেকেই, এবং এখানে চীনের দ্বিতীয় বৃহত্তম নিউক্লিয়ার প্রজেক্টগুলো রয়েছে। এবং এই বাগরাম এয়ারবেসের মাত্র 105 কিলোমিটারের মধ্যে রয়েছে আমাদের কাশ্মীর বা জম্মু কাশ্মীর, এবং তার পাশাপাশি রাশিয়াও একদম কাছেই রয়েছে। এখানে এয়ারবেস এবং ডিফেন্স বেস করে আমেরিকা এই 3টে বৃহৎ শক্তিকে চাপে রাখতে চাইছে বা চমকাতে চাইছে বলেই সমর বিশেষজ্ঞরা মনে করছেন। তাই তালিবান কর্তৃপক্ষ সরাসরি বলে দিয়েছেন যে বাগরাম এয়ারবেস দূরস্থ 1 মিটার জমিও তারা আমেরিকাকে দেবেন না। পরিবর্তে তালিবান নেতৃত্ব সম্প্রতি ভারতে এসেছিল এবং হাক্কানি গোষ্ঠীও কথাবার্তার মধ্যে রয়েছে। ফলে তালিবান এবং হাক্কানি নেটওয়ার্ক বা হাক্কানি গোষ্ঠী এরা উভয় সম্মত হয়েছে প্রয়োজনে তারা বাগরাম ভারতের হাতে তুলে দেবে। এরকম একটা সিদ্ধান্তের জায়গায় তারা এসছে, এখনো পর্যন্ত চূড়ান্ত কিছু হয়নি। এবং তার পাশাপাশি যখনই তালিবান আমেরিকার একে বিরোধিতা করেছে, সেই মুহূর্তে আমেরিকার নির্দেশে পাকিস্তানের এয়ারফোর্স কাপুরুষের মতো তারা আফগানিস্তান এবং তালিবানের সংলগ্ন যে বর্ডার রয়েছে, অর্থাৎ খাইবার পাখতুনখোয়া, যেখানকার অধিকাংশ মানুষই তারা তালিবানপন্থী বা তালিবানের সদস্য সমর্থক, এদের উপর নির্বিচারে বোমাবর্ষণ করে এবং সেখানে প্রায় 30 জনের বেশি নারী, শিশু এবং সাধারণ মানুষ, সিভিলিয়ান তাদের মৃত্যু হয়েছে। যেটা ইতিমধ্যেই আন্তর্জাতিক মানবাধিকার যে গোষ্ঠীগুলো যাদের নজরে পড়েছে, কীভাবে পাকিস্তান তাদের চাইনিজ সিরিজের যে সমস্ত এয়ারক্রাফটগুলো কিনেছিল তা ব্যবহার করে এখানে নির্বিচারে বোমাবর্ষণ করে নিজেদের বীরত্ব প্রদর্শনের চেষ্টা করেছে। এবং একই সঙ্গে যে দাবি আমেরিকা করছে, আমেরিকার দাবিটা কি, তারা বাগরাম কেন চাইছে? আমেরিকার বক্তব্য যে বাগরাম এয়ারবেসকে তারা ডেভেলপ করেছে। তথ্য অন্য কথা বলছে। তথ্য বলছে 1950 সালে প্রথম সোভিয়েত রাশিয়া এই বাগরাম এয়ারবেস হাতে নেয়। 1979-80 সালে বাগরাম এয়ারবেসকে তারা এক্সটেন্ড করে এবং ডেভেলপও করে। পরবর্তী সময়ে আমেরিকা যখন আফগানিস্তানে প্রবেশ করে, তখন এই বাগরাম এয়ারবেস তারা দখল করে নিয়েছিল। ফলে আমেরিকা যে দাবি করছে বাগরাম এয়ারবেস তারা তৈরি করেছে, এটা সর্বৈব মিথ্যে। আমেরিকার আরও একটা গুরুত্বপূর্ণ দাবি আছে এবং এটা ভীষণ ডেঞ্জারাস হবে ভারতবর্ষের জন্য। আমেরিকা ভীষণ বুঝে শুনে পাকিস্তানকে জানিয়েছে যে ইমিডিয়েটলি তাদের পিওকের অন্তর্ভুক্ত স্কার্দু এই অংশটি তাদের চাই। স্কার্দুতে একটা এয়ারবেস রয়েছে, আমেরিকা এখানে তাদের এয়ারবেস তৈরি করতে চাইছে। আমেরিকা সেই একই ছকে এখানে খেলেছে, অর্থাৎ এক ঢিল 3 পাখি এখানে মারতে চাইছে ডোনাল্ড ট্রাম্প। কারণ স্কার্দু থেকে বাগরামের দূরত্ব মাত্র 250 কিলোমিটার। স্কার্দু থেকে চীনের দূরত্ব খুব কাছে, স্কার্দু থেকে রাশিয়ার দূরত্ব খুব বেশি নয়, এবং স্কার্দু তো আমাদের পিওকে অর্থাৎ আমাদের কাশ্মীরের অন্তর্ভুক্ত অংশ বলে আমরা মনে করি। ফলে এখানে এসে আমেরিকা সরাসরি ভারতকে চমকাতে চাইছে, ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে চাইছে। ইতিমধ্যে এই ঘটনা সামনে আসার পরেই আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সরাসরি বলেছেন যে পিওকে তো আমাদেরই ছিল, এবং পিওকের যে ক্ষিপ্ত জনতা যারা প্রত্যেক দিন মুজাফফরাবাদ বা সংলগ্ন অংশে বিক্ষোভ প্রতিবাদ করছে, তারা এবার আরও বড় আকারে এসে ভারতের সঙ্গে মার্চ করবে। সেখানে যে জনমত গঠন করা হবে সেটা পাকিস্তান হয়তো খুব সাম্প্রতিক সময় সেটা দেখতেও পাবে কীভাবে জনমত পিওকেতে গঠিত হচ্ছে। এবং তার পাশাপাশি পাকিস্তানের আতঙ্ক বাড়িয়ে যে ছবিটা সামনে আসছে তা হলো একদম খোল্লা ঘোষণা। সেই খোল্লা ঘোষণা বলছে যে বালোচ, টিটিপি এবং তালিবান তারা একই ছাতার তলায় আসতে চলেছে। ইতিমধ্যেই বালোচ এবং তালিবানদের মধ্যে কথা হয়েছে, বালোচ এবং টিটিপি বিদ্রোহীদের সঙ্গে আলোচনা হয়েছে। ফলে 3 বিদ্রোহী গোষ্ঠী এক জায়গায় আসলে পাকিস্তানের যে সুখের সময় আসবে না, বা পাক পাঞ্জাবে ঘন মেঘ তৈরি হবে, আতঙ্কের মেঘ তৈরি হবে, আশঙ্কার মেঘ তৈরি হবে, সেটা বলাই বাহুল্য। আমি আগেই বলেছিলাম যে বাংলাদেশ যে মিস অ্যাডভেঞ্চারের খেলায় ভারতের বিরুদ্ধে নেমেছে, বা ভারতের বিরুদ্ধে তাদের দেশকে তুলে দিয়ে আমেরিকার হাতে একটা ব্যাটেল গ্রাউন্ডে পরিণত করতে চাইছেন এই ডিপ স্টেটের এজেন্ট মোহাম্মদ ইউনুস, সেটা মোটামুটি দিনের আলোর মতো পরিষ্কার সকলের কাছে। ফলে বাংলাদেশকে বা এই অন্তর্বর্তী সরকারের যে মিস অ্যাডভেঞ্চার, তাকে তার মাসুল চোকাতে হবে, এটা মোটামুটি পরিষ্কার। আপনারা এখন থেকে কাউন্টডাউন শুরু করে দিন। ইতিমধ্যে আমি এর আগেই বলেছিলাম যে মায়ানমারে আমাদের সেনা প্রবেশ করেছে, আমাদের স্পেশাল ফোর্স মার্কোস, আমাদের প্যারা এসএফ গরুর তারা সেখানে উপস্থিত রয়েছে। সেখানে স্পেশাল এক্সারসাইজ চলছে মায়ানমার আর্মির সঙ্গে।
এটা যে শুধুমাত্র একটা ছবি নয় বা বিক্ষিপ্ত ছবি নয় তার প্রমাণ মিলছে, কারণ ইতিমধ্যেই জনতা সরকার বা তার যে সেনাবাহিনী তাদের প্রতিরোধ আক্রমণের মুখে আরসা অর্থাৎ এই রোহিঙ্গা গোষ্ঠীর যে সশস্ত্র বাহিনী আরসা ক্রমশ পিছু হটছে এবং সেই আক্রমণ ক্রমশ প্রসারিত হচ্ছে, মায়ানমার আর্মির তরফে ক্রমশ এগিয়ে আসছে তারা চট্টগ্রামের দিকে, সেই তথ্যই বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট কনফার্ম করছে। এবং এখানে আপনাদের ধরে নিতে হবে যে এই আরসাকে সামনে রেখে পেছনেই অ্যাক্টিভ রয়েছে ইউএস আর্মি বা ইউএস ফোর্স এবং একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী। ফলে আরাকান আর্মির চরম প্রত্যাঘাতে এই বাহিনীগুলোর অর্থাৎ ইউএস ফোর্স অনেকটাই ব্যাকফুটে আসছে বলে গোয়েন্দা রিপোর্ট কনফার্ম করছে। এবং মায়ানমার আর্মির একটা বড় অংশ ঠিক নেপালের মতোই ভারতের সেনাবাহিনীর অত্যন্ত কাছে। ভারতের সেনাবাহিনী কী বলছে, কী ভাবছে, কীভাবে গাইড করছে সেদিকে তারা প্রত্যেকটা মুহূর্ত তাকিয়ে থাকে। এবং মায়ানমার আর্মির উপর চীনেরও একটা ভালো প্রভাব রয়েছে। ফলে আরাকান আর্মির সঙ্গে মায়ানমার আর্মির যদি সমঝোতাটা হয়েই যায়, যার মধ্যস্থতা একটি বড় রাষ্ট্র আছে বলে অনেকে মনে করছেন, ফলে আক্রমণ আরও জোরদার হবে এবং চট্টগ্রামের উঠোনে সেই আক্রমণটা আসবে। এই ছবিটা মোটামুটি পরিষ্কার। পাশাপাশি জান্তা সরকারের হাতে যে এয়ারফোর্সটা আছে সেটা খুব শক্তিশালী। কারণ আপনার তথ্য দিয়ে বলে রাখি যে মায়ানমার এয়ারফোর্সের হাতে 20টি MiG-29 রয়েছে, 8টি সুখোই রয়েছে এবং 20টি JF-17 ফাইটার জেট রয়েছে। এবং যেভাবে মায়ানমার আর্মি এবং এয়ারফোর্স তারা আক্রমণ শানাচ্ছে, তারা যে কোনো সময় একদম বাংলাদেশের উপকণ্ঠর চট্টগ্রামে এসে তারা উপস্থিত হতে পারে। এবং যদি চট্টগ্রামে এয়ার স্ট্রাইক করেই ফেলে মায়ানমার এয়ারফোর্স, তাহলে অবাক হওয়ার কিছু নয়, কারণ বাংলাদেশের হাতে যে পুরনো বা মধ্যযুগীয় যে ফাইটার জেটগুলো আছে সেগুলো কোনোভাবেই মায়ানমারের এই অত্যাধুনিক এয়ারফোর্সকে ঠেকাতে সক্ষম নয় এবং বাংলাদেশ এখন এয়ার ডিফেন্স সেই অর্থে নেই। আমেরিকার আগ্রাসন ঠেকাতে এবং বাগরাম এবং চট্টগ্রামে আমাদের রণনীতি ঠিক কী হবে তা স্থির করতে ইতিমধ্যে নয়াদিল্লিতে এসে উপস্থিত হয়েছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী দিমিত্রি পাত্রুসেভ। দিমিত্রি পাত্রুসেভের সঙ্গে রয়েছে এক ঝাঁক ওয়ার স্ট্র্যাটেজিস্ট এবং তার সঙ্গে রয়েছেন বিভিন্ন কূটনীতিবিদ এবং ডিপ্লোম্যাটরা। ফলে জোরদার আলোচনা হবে, বিভিন্ন রণনীতি তৈরি হবে এবং যেটা বলা হচ্ছে, বহুবার বলা হয়েছে যে এই রিজিয়নে, এই দক্ষিণ পূর্ব এশিয়া বা এশিয়ার এই বৃহত্তর অংশে ভারত, রাশিয়া এবং চীনের যে একটা সমঝোতা যেটা বেজিং থেকে শুরু হয়েছে সেটা আরও প্রসারিত হবে। এবং একই সঙ্গে ভারতকে শক্তিশালী করতে S-400-এর যে 4th অপারেশনাল ইউনিট সেটা ইতিমধ্যেই রাশিয়া ভারতকে তুলে দিয়েছে। পালাম এয়ারপোর্ট হয়ে সেটা দিল্লিতে ইতিমধ্যে নেমেও গেছে এবং যতদূর আমরা খবর পাচ্ছি দিল্লির এয়ার ডিফেন্সকে শক্তিশালী করতে এই 4th অপারেশনাল ইউনিটটি দিল্লিতে ইনস্টল করা হবে। এবং আরও শক্তিশালী হচ্ছে ভারত, তার কারণ রাশিয়ার সঙ্গে যে চুক্তি হয়েছে তার কথা মতো বা সেই চুক্তি অনুসারে এই নভেম্বরের শেষেই আমাদের হাতে আসছে 2 স্কোয়াড্রন অর্থাৎ 2টি স্কোয়াড্রন Su-57, সেই বিশ্ব কাঁপানো 5ম প্রজন্মের ফাইটার জেট যাকে ভয় পায় আমেরিকাও। এবং এতটাই শক্তিশালী ফাইটার জেট যে কোনো এয়ার ডিফেন্স এখনও পর্যন্ত একে ট্র্যাক পর্যন্ত করতে পারেনি, সেই তথ্যই সামনে আসছে। ফলে এই 2টি স্কোয়াড্রন যে Su-57 হাতে পাচ্ছি সেটা সরাসরি রাশিয়া থেকে ভারতে উড়ে আসবে এবং বাকি 54টি এখানে ভারতে অ্যাসেম্বল হবে। এবং এই 2টি স্কোয়াড্রন অর্থাৎ পার স্কোয়াড্রনে 18টি করে Su-57 থাকে এবং সব কিছু ঠিকঠাক থাকলে এই দুনিয়া কাঁপানো যে স্টেলথ প্রযুক্তির ফাইটার জেট Su-57 তার 18টির অবস্থান বা ঠিকানা হবে এই বাংলা। হ্যাঁ, রাফেল তো অলরেডি আমাদের শিলিগুড়িতে রয়েছে, সেখানে হাসিমারায় রয়েছে, কিন্তু এই স্টেলথ প্রযুক্তির Su-57-এর ঠিকানা হবে কলাইকুণ্ডা এয়ারবেস। এবং তেমন কোনো ঘটনা ঘটলে আপনারা বুঝতেই পারছেন যে নূর খান এয়ারবেসের অবস্থা কী হয়েছিল পাকিস্তানে। আমাদের ব্রহ্মসে ছিন্ন বিচ্ছিন্ন বিধ্বস্ত হয়ে গেছে পাকিস্তানের প্রচুর এয়ারবেস। ফলে মোহাম্মদ ইউনুসের যে সাদের লালমনিরহাট এয়ারবেস তারা করছেন ভারতের সতর্কবার্তা না মেনে, সেটা যে কোনো মুহূর্তে পাকিস্তানের নূর খান এয়ারবেসের মতো পরিস্থিতি সেখানে হতে পারে। সেই ছবি দেখতে হতে পারে বাংলাদেশের কর্তৃপক্ষকে। ফলে মিস অ্যাডভেঞ্চার করার আগে 10 বার আপনারা চিন্তা করুন যে কাদের বিরুদ্ধে আপনারা লড়তে নেমেছেন। ভারত বিরোধী পদক্ষেপের জন্য বাংলাদেশকে অনেক মূল্য চোকাতে হবে, সেটা আজকে না হলেও আগামী দিনে পরিষ্কার হবে। কারণ কোনোদিনই এই ছবিটা একটা প্রতিবেশী দেশের কাছ থেকে কোনো বৃহৎ রাষ্ট্র তাদের কাছে কাঙ্ক্ষিত হতে পারে না। সেই কারণে ভারতের প্রজেক্ট বিষ্ণুর লক্ষ্য কি বাংলাদেশি? অনেকে তাই মনে করছেন, কারণ প্রজেক্ট বিষ্ণুর অধীনস্থ যে সমস্ত ICBM মিসাইল রয়েছে, লং রেঞ্জ মিসাইল আমরা উৎক্ষেপণ করলাম, একদম বাংলাদেশের ঘাড় দিয়ে সেটা উৎক্ষেপিত হলো এবং তার বিপুল ক্ষমতা বাংলাদেশের সেনাবাহিনী, এয়ারফোর্স তারা দেখলো এবং যমুনা ভবনে বসে দেখলেন মোহাম্মদ ইউনুস।
ফলে এই আইসিবিএম রকেট যে কোনো মুহূর্তে বাংলাদেশের যে কোনো মিস অ্যাডভেঞ্চারের যোগ্য উত্তর হতে পারে বলে অনেকেই মনে করছেন। যদিও এটা মশা মারতে কামান দাগা বলে অনেকে মনে করতে পারেন। একই সঙ্গে আমাদের তরফে আমাদের এয়ার মার্শাল রাকেশ সিনহা বলেছেন যে একদম দেরি নয়, এই অক্টোবর মাস থেকেই আমাদের এয়ারফোর্স, নেভি এবং আমাদের আর্ম ফোর্সের যে সম্মিলিত যে এক্সারসাইজ কোল্ড স্টার্ট শুরু করছি আমরা সীমান্তে। এখানে এই এক্সারসাইজের মূল লক্ষ্য হবে ড্রোন এবং অ্যান্টি ড্রোন যে এক্সারসাইজ, অর্থাৎ শত্রুর ড্রোনকে আমরা কীভাবে রিটেলিয়েট করব এবং আমাদের ড্রোন কীভাবে শত্রু দেশে গিয়ে অ্যাটাক করবে সেটা আমরা পূর্ব সীমান্তে সম্ভবত শুরু করতে চলেছি। অক্টোবর মাসেই সেই ঘোষণা হয়ে গেছে। পরপর এতগুলো পদক্ষেপ ভারতের, এবং এই স্টেপসগুলো কোথাও একটা পরবর্তী অপারেশন সিঁদুরের যেন আপাত ছবিকে এঁকে দিচ্ছে। যদি বৃহৎ রাষ্ট্রের এই স্টেপসগুলোকে বোঝার ক্ষমতা মোহাম্মদ ইউনুস বা তার সিন্ডিকেটের থেকে থাকে, তাহলে অবশ্যই তারা আপাত বিপদ থেকে রক্ষা পেতে পারেন। নাহলে 7 সমুদ্র পেরিয়ে কোনো দেশই তাদের বাঁচাতে পারবে এমনটা কিন্তু বড় বড় সমর বিশেষজ্ঞরা মনে করছেন না। আমরা আগাম আক্রমণে যাব না, কিন্তু প্রত্যেকটি ঘটনার প্রতিরোধ প্রত্যাঘাত অবশ্যই আমরা করব, যা আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন। আজকের মতো জয় হিন্দ এখানেই। আরও নতুন অনেক তথ্য নিয়ে এবং রেলিভেন্ট ইস্যুস নিয়ে ফিরছি পরবর্তী জয় হিন্দের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলকেই জয় হিন্দ।